নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত ডিএ সংক্রান্ত ফিনান্স ডিপার্টমেন্টের দুটো নোটিফিকেশন গতকাল সর্বসমক্ষে এলো। গতকাল তার মানে 16 তারিখ। নোটিফিকেশনটা কবে? 13 তারিখের। নাম্বার কত? 996 FP2, আরেকটা হচ্ছে 997 FP2। দুটো নোটিফিকেশন ফিনান্স ডিপার্টমেন্টের সই করেছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নোটিফিকেশন দুটো এলো। নোটিফিকেশন দুটো পড়ে দেখলাম আবার নতুন করে ছক, প্রতারণা, কৌশল আপনাকে ঠকানোর। আমি নির্দিষ্ট তথ্যর বাইরে কোনো কথা বলবো না। আমি এই নোটিফিকেশনগুলো একবার নয়, অন্তত 10-11 বার পড়লাম। আমি যা মর্মার্থ বুঝলাম সেটা খুব সংক্ষেপে বলি। আমি ভাস্করবাবুর সঙ্গে কথা বলেছি, সেটাও আপনারা শুনবেন এই প্রতিবেদনের শেষ পর্বে, সেটাও আপনাদের শোনাবো। কিন্তু মূল কথা হচ্ছে যে এই সরকার যে অঙ্কটা করেছে 2008 থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া ডিএ প্রত্যেক কর্মচারীর পাওয়া কথা, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের রিলিফ হিসেবে পাওয়ার কথা, তাতে দুটো ভাগ করেছে। এরকম প্রতারক সরকার, প্রতারণার কৌশলটা দেখুন। 2016 সালের এপ্রিল মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত হিসেব মতো দাঁড়ায় প্রায় 3.5 বছরের সামান্য বেশি। 2016 সালে এপ্রিল থেকে 2019, 16 সালের অর্ধেক বছরের 17, 18, 19, এই 3.5 বছরের ডিএর বকেয়া যে রিলিফ পেনশন, সেই টাকাটা এখন দেওয়া শুরু হবে। কিভাবে দেওয়া শুরু হবে? সেখানে আবার ছক। আপনি যদি গ্রুপ এ র্যাঙ্কের কর্মচারী হন, গ্রুপ বি র্যাঙ্কের কর্মচারী হন, গ্রুপ সি র্যাঙ্কের কর্মচারী হন, তাহলে আপনার জিপিএফে ঢুকবে, অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ঢুকবে। আপনি জানতেও পারবেন না, আপনি দেখতেও পারবেন না জিপিএফে আলটিমেটলি টাকাটা আদৌ ঢুকলো কিনা। অর্থাৎ সরকার এখানে দিচ্ছি বলে আপনাকে একটা আশায় রেখে ভোটটা কেনার চেষ্টা করছে। এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে আগামী 2 বছর সেই অ্যাকাউন্টটা লক করবেন। কেন লক করবেন? আমার হকের ডিএর টাকা আমি কিভাবে খরচ করব, আমি মেয়ের বিয়েতে খরচা করব কিনা, আমি ওষুধ কেনার জন্য খরচা করব কিনা, আমার বাবার জন্য খরচা করব কিনা, আমার পরিবারের কোনো জরুরি জিনিস কেনার জন্য খরচা করব না। আপনি বলার কে? এটা তো আমার অর্জিত অধিকার, সুপ্রিম কোর্ট এই অধিকারটা দিয়েছে। আপনার টাকা 2 বছর লক করবেন। এখানেই রয়েছে প্রতারণার প্রথম ছক। আমি ছকগুলো টুকরো টুকরো আমি যতটুকু বুঝেছি এই নোটিফিকেশন দুটো অনুধাবন করতে গিয়ে আমি খুব সংক্ষেপে বলবো, তারপর ভাস্করবাবুর বক্তব্য আপনাদের কাছে শোনাবো। 2016 থেকে 2019 এই 3.5 বছর আপনাদের এই টাকাটাকে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি র্যাঙ্কে যারা, মানে এরা মানে অফিসার নয়, সরকারি কর্মচারীতে যে র্যাঙ্কগুলো থাকে, তাদের জিপিএফে ঢুকিয়ে দেবো, কিন্তু আপনি 2 বছর সেখানে ঢুকতেই পারবেন না। মানে এটা বুঝছেন, অঙ্কটা প্রতারণার ছক কৌশল এক। দ্বিতীয়ত হচ্ছে পেনশনারদের অ্যাকাউন্টে ঢোকাবো আর গ্রুপ ডি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢোকাবো। অর্থাৎ যেখানে আমার একটু পেনিট্রেশন আছে, 2011 আসার পর তো বেশ কিছু কর্মচারী ওই সেগমেন্টে আমি ঢুকিয়েছিলাম, ফলত সেইখানে পেনিট্রেশন আছে, তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো ওই 2016 এপ্রিল থেকে 2019 ওই 3.5 বছরের যে সামান্য টাকা, সেইটুকুতে যারা অ্যাক্সেস পাবেন। তাহলে কি দাঁড়ালো? 2008 থেকে 2019, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ছকবাজ, কৌশলী, প্রতারক এক মহিলা যিনি নবান্ন চালাচ্ছেন। কি করেছেন দেখুন। আমি বলছি আপনাদের কাছে, বলছি এই মহিলাকে সরান সময় থাকতে, এখনও সময় আছে। প্রতারক মহিলা, শেষ পর্যন্ত বিয়েটা দেবেন না। কি ছক কৌশল করছে আমি টুকরো টুকরো কতগুলো লাইন পড়ে শোনাবো। প্রথমও বলছেন যে লার্জ আউটস্ট্যান্ডিং রিসিভেবলস, ওই সব যুক্তি দিচ্ছেন। তারপরে এই 2016 থেকে 19টা কেন ওইভাবে করেছেন? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম HRMS মডিউল হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ফ্রম জানুয়ারি 2016 বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফর ইটস এমপ্লয়িজ। অর্থাৎ HRMS সিস্টেমটা চালু আছে, ফলে তো হিসেবটা আমার কাছে আছে সেই জন্য। আচ্ছা বলুন তো, আমি একটা খুব যুক্তিগ্রাহ্য প্রশ্ন আপনাদের সামনে রাখছি। আপনারা যথেষ্ট ভ্যালুর দর্শক, আপনারা কেউ স্কুল শিক্ষক, কেউ রিটায়ার্ড স্কুল শিক্ষক, কেউ রিটায়ার্ড হেডমাস্টার, কেউ রিটায়ার্ড স্কুলের কর্মচারী, কিংবা কলেজ থেকে শুরু করে আন্ডারটেকিং, পুরসভা, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত বা সরকারি কর্মচারী, বা বর্তমানে চাকরি করছেন। একটু ভালো করে ভেবে দেখুন তো, 2017 থেকে মূলত মামলাটা চলছে। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 10 বছর ধরে একটা চলা মামলার রাজ্য সরকার কি হিসেব করে রাখেনি? সমস্ত হিসেবে এই প্রতারক মহিলার কাছে আছে। তা না হলে আমি আরেকটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আপনাদের কাছে দিচ্ছি, একটু ভাববেন। আমি বলছি বলে আপনাদের বিশ্বাস করতে হবে না। সেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে বলেছিলেন না যে আমরা সুপ্রিম কোর্টের কাছে 25% টাকা জমা করে রাখবো, যদি এই মামলায় আমরা জিতে যাই তাহলে তো ওই টাকাটা আর ফেরত দিতে পারবো না। আচ্ছা 25% কিসের ভিত্তিতে হিসেবটা করতেন? সুপ্রিম কোর্টে এই টাকাটা কিসে, সুপ্রিম কোর্ট যদি সেই সময় বলতো ঠিক আছে সুপ্রিম কোর্টের কাছে আপনি টাকাটা জমা দিন, তাহলে মোট বকেয়ার 25% আপনি দিতেন কি করে? অ্যাডহক দিতেন? বিশ্বাসযোগ্য?
হিসেবটা এই প্রতারক মহিলা করিয়ে রেখেছেন, করে কমপ্লিট করে রেখেছেন। মানে সুপ্রিম কোর্টে আপনি দিতে পারতেন, তখন আপনার হিসেব থাকতো, এখন হিসেব নেই। কেন? যে হিউম্যান রিসোর্স সিস্টেমের মধ্যে তো নেই, সেই জন্য তো আমি ওটা হিসেবটা করতে পারিনি। এইবার কী কী ছক করছে দেখুন, আমি টুকরো টুকরো কতগুলো শব্দবন্ধ পড়ে দেখাই, মানে পড়লে চমকে যেতে হচ্ছে কিভাবে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীকে এই প্রতারক মহিলা ঠকাবেন। আমি বলছি কি তাড়ান, এখনও বলছি সময় থাকতে এখনও তাড়ান। প্রত্যেক সরকারি কর্মচারী, প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মচারী, প্রত্যেককে নিয়ম করে দিনে 10টা মানুষকে বোঝান, যে জিতবেন তাকে জেতান, কিন্তু এই প্রতারক মহিলাকে মসনদ থেকে সরান। কেন এখনও ডিএ নিয়ে কী ধরনের মিথ্যাচার করেছে। আমি আরেকটা তথ্য আপনাদের দিই, আমার ব্যাখ্যা যেগুলো মনে হয়েছে সেটা বলছি। এই 23 মার্চ সুপ্রিম কোর্টে গিয়ে মডিফিকেশন অ্যাপ্লিকেশন ছিল 31শে ডিসেম্বর পর্যন্ত। 9 মার্চ এই সুপ্রিম কোর্টে গিয়ে এই সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কী বলেছিল, রিভিউ পিটিশন জমা করলাম। সেই সরকার 13 তারিখ ফিন্যান্সের একটা নোটিফিকেশন করেছে, যে নোটিফিকেশনটা আবার প্রকাশ্যে এলো না। কবে এলো? কালকে নির্বাচন ঘোষণার 45 মিনিট আগে বললেন উই আর হ্যাপি টু অ্যানাউন্স, আর তারপর আজকে এই অর্থ দপ্তরের সেই শয়তানির নোটিফিকেশনটা প্রকাশ্যে এলো। সাধারণ কর্মচারী, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, যাদের উপর কাঁধে ভর দিয়ে বছরের পর বছর সরকারটা এই প্রতারক সরকার, এই প্রতারক মহিলা চালিয়েছেন, কী করেছেন, কি লিখেছেন চিন্তা করে দেখুন। 3 তারিখ মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিচ্ছে সুপ্রিম কোর্টে, 31শে ডিসেম্বর মধ্যে পেছতে হবে, আমাদের এখন এই নেই, রিলিফ দেওয়া। 9 তারিখ সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউ, এই রায়ের রিভিউ করা হোক। 13 তারিখ 4 দিনের মধ্যে এই নোটিফিকেশন, দুটো নোটিফিকেশন রেডি হয়ে যায়, অন্তত তারিখ বলছে তাই। এবার কী কী লিখেছে একটু দেখুন। 3 নম্বর প্যারায় 997-এতে লিখছেন, whereas the state has limited fiscal space due to large outstanding receivables, এইসব যুক্তি সাজিয়েছেন। তারপর বলছেন the area DA for the period of January 2016 to 2019 shall be calculated as per AICPI, paid in 2 installments in March 2026 and second installment in September 2026. মহিলা প্রতারক মহিলা ফিরে না এলে তো সেপ্টেম্বর আসবে না, এলে ওই সেপ্টেম্বরেও আবার নতুন একটা কৌশল নেবে। এবার এই প্যারাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। 2 নম্বর, দি এরিয়ার DAPR পেমেন্ট বিং মেড ইজ সাবজেক্ট টু অ্যাডজাস্টমেন্ট দ্যাট মে অ্যারাইজ অফ দ্য ফাইনাল ডিটারমিনেশন অফ দ্য টোটাল। আবার এখানে ছক কোশ্চেন, ফাইনাল ডিটারমিনেশন বলে লিখছে, দি মডালিটিস ফর দ্য পেমেন্ট অফ দ্য DA এরিয়াস ফর দ্য পিরিয়ড অফ 2008 থেকে 2015 উইল বি নোটিফাইড ইন দ্য ডিউ কোর্স। অর্থাৎ 3.5 বছরের কিছু লোককে, অর্থাৎ যারা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, তাদের তো GPF ঢুকিয়ে দিলেও আপনি জানতেও পারবেন না দিল কি না, আদৌ দিল কি না। 2 বছর আপনাকে ঢুকতে দিচ্ছে না, তার মানে তো ওইখানেই অঙ্কটা, আমি 2 বছর দিলাম না, কি করবেন আপনি? আমি বলে দিলাম আপনাকে ওখানে দেবো, 2 বছর আপনি লক খুলতে পারবেন না। যদি দিতেন তাহলে লকের কথা বলতেন না। এবার ইন ডিউ কোর্স অফ টাইম 2008-2015 ব্যাপারটা আমরা বলবো। For DA areas of such current pensioners or employees who have since resigned from service such and such, rendered some qualifying service from April 2016 to 2019, as usual 2016 আর 19-এর ছকে ঢুকেছেন। এইখানে বলছে whereas the human resource management system module has been introduced from such and such time. তারপরে বলছে now therefore in consideration of the above, state government has decided to pay the DA arrears pertaining to the period of April 2008 to 2019 in multiple phases. এইখানেই হচ্ছে প্রতারক মহিলার ছক। সুমন থেকে বলছেন ওটা সাবজুডিস ম্যাটার, ওইখানে বসে আলাপন, হরিকৃষ্ণ, গোপালিকা এখন আছেন কিনা জানি না, প্রভাত মিশ্র, এই ছকবাজগুলো বসে বসে এই ছকগুলো করছিল, ইনস্ট্রাকশন গিভেন বাই দিস প্রতারক লেডি। সেইখানে বলছেন যে the area DNS allowance for the period from 2016-19 shall be calculated in such and such in 2 installments. The DA areas for the employees belonging to the groups A, B, C will be credited into their respective general provident fund accounts, or the areas credited into the general provident fund account shall not be reckoned for the purpose of calculated admissible advances or final withdrawal till the completion of 24 months from the date of credit of such DA. অর্থাৎ এইখানে অঙ্কটা ক্যালকুলেট করে দেওয়া হলো যে আমাদের তো অনেক ক্যালকুলেশন বাকি, সেই জন্য আপনি 2 বছর ঢুকতে পারবেন না। আরে বলুন আপনি টাকাটা জমা দেবেন না, কেন এই ছলনার আশ্রয় দিচ্ছেন? নোংরামি কোন স্টেজে? 3.5 বছরের কিছু লোককে সামান্য কিছু পাইয়ে দিয়ে বাকিদের GPF ঢোকাচ্ছির কৌশল করে 8 বছর 2008 থেকে 19 ইন ডিউ কোর্স অফ টাইম জানাবো। আমি যে প্রতারক মহিলা কিন্তু কোনো কারণে যদি ক্ষমতায় ফিরে আসেন, 1 টাকাও আপনারা পাবেন না। শুধু এটা মনে রাখুন,
ভাস্কর বাবুর সঙ্গে আমার যে কথোপকথন হয়েছে, বড়জোড়া থেকে সবে দুর্গাপুর ফিরেছেন ক্লান্ত শরীরে, সরাসরি ফোনে যখন তাকে ধরলাম, কি বললেন শুনুন। ভাস্করবাবু নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ দাদা নমস্কার। ফিনান্স ডিপার্টমেন্টের যে নোটিফিকেশন 13ই মার্চের ডেটে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে, অনেক কৌশল করি মরিব তার একটা অ্যাপ্রোচ, এবং সেখানেও আহ, এমন কিছু ধারা দেওয়া হয়েছে আলটিমেটলি সরকারি কর্মচারীরা আবার ডিএ থেকে প্রতারিত হবে। একটু সংক্ষেপে আমাদের সরকারি কর্মচারী দর্শক তাদের জন্য একটু ব্যাখ্যা করে শোনাবেন। ব্যাখ্যা বলতে আমার কাছে মানে খুব ছোট্ট করে যেটা মনে হয়েছে সরকারের এই যে মানসিকতা, যে তারা বললেন যে চলো তোমাদেরকে আমি মানে স্বপ্ন দেশে ভ্রমণ করতে নিয়ে যাব, নিয়ে পথহীন, জনমানবহীন, বেঁচে থাকার উপায়হীন মরুভূমির মধ্যে গিয়ে ছেড়ে দিলেন। আমার কাছে ব্যাপারটা সেরকমই মনে হয়েছে যে আপাতত সরকারি কর্মচারীদের ক্ষোভকে প্রশমন করে উনি ভেবেছেন যে ওই মানে প্রতাপ নায়েক, মইদুল ইসলামদেরকে দিয়ে ধমকে চমকে কিছুটা সমর্থন আদায় করে এদের ক্ষোভগুলোকে কাজে লাগিয়ে আমাকে ভোট বৈতরণীটা পার হয়ে যায়, ভোটের আগে আপাতত একটা কিস্তি মিটিয়ে দিই, মিটিয়ে দেওয়ার পরে বাকিদের তো আমি দিচ্ছি না, আপাতত পেনশনের দিকে দিচ্ছি, যত সামান্য পয়সা সেটা দিতে হবে, আর গ্রুপ ডি কর্মচারীদেরকে দিতে হবে, সেখানেও যত সামান্য খরচা হবে, বাকি অংশের কর্মচারীদেরকে তো আমি এখন দিচ্ছি না, পিএফ এ দেবো বলেছি। সেই পিএফ এর টাকাও জমা করার কোনো বাধ্যবাধকতা আমার নেই, কারণ একটা অভিযোগ আমরা পাচ্ছি, সেটা যে সত্যতা জানি না, সেটা হচ্ছে যে রেগুলার কর্মচারীদের পিএফ এর টাকা নাকি রেগুলার মানে নিয়মিতভাবে জমা পড়ছে না। আমরা সেটাকে নিয়ে তথ্য তল্লাশ মানে খুঁজছি আর কি। তার এই যে অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে একটা নোটিফিকেশন জারি করলেন, এবং এই নোটিফিকেশনটার পরতে পরতে সুপ্রিম কোর্টের যে ডিরেকশন ছিল, যে রায় ছিল, তাকে অবমাননা করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে। সেটা নিয়ে আমাদের আইনজীবীদের টিম ঠিক করবেন। আমরা কিছুক্ষণ আগেই এটাকে নিয়ে বিক্রম এবং সুদীপ্তর সাথে এবং সিদ্ধার্থদার সাথে কথা বলছিলাম। কিন্তু বিষয় হলো যে মানে এই প্রতারণাটা তো না করলেই পারতেন। একটা 18 বছর আগেকার বকেয়া আপনি মেটানোর চেষ্টা করছেন, সেই মেটানোটা আমার মনে হয় অনেক বেশি কার্যকরী হতো। আমরা এই লড়াইটা শুধুমাত্র আমাদের টাকা পাওয়ার লড়াইটা লড়ছি না, আমাদের অনেক বেশি করে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের হাতেও কোনো অর্থ নেই, মানুষের হাতে অর্থ নেই বলে ব্যবসা পাতি সচল হচ্ছে না। এই টাকাটা এলে পরে পশ্চিমবঙ্গের মার্কেটে অন্তত কিছু পয়সা আসতো, সেটাকেও না করে পিএফ এর মধ্যে দেওয়া, এবং সেই দেওয়াটা নাকি আমরা দেখতেও পাবো না, এবং সেটা 2 বছর ব্লক পিরিয়ড থাকবে। আহ, এই জায়গাটা মানে আমাদের কাছে একটা প্রহসন বলেই মনে হয়েছে। যে লড়াই চলছিল, একটা কথা বলতে পারি যে সেই লড়াইটা হয়তো আরো তীব্রতর হবে। এবং আরেকটা বিষয়, সেকেন্ড কিস্তি দেওয়া হবে সেপ্টেম্বরে গিয়ে, আর 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত সময়ে যে বকেয়া, সেই বকেয়া নিয়েও নিষ্পত্তি নট। অর্থাৎ আপাতত তোমরা আমাকে ক্ষমতায় এনে দাও, তারপরে তোমাদেরকে দাঁত দেখানোর দায়িত্বটা আমরা নেব। কর্মচারীদের কাছে আমার একটাই কথা, যে দাঁত দেখবেন নাকি যে দাঁত এখন আপনারা বের করেছি সেই দাঁত দেখাবেন, সেটা কর্মচারীদেরকে ঠিক করে নিতে হবে। একটা কথা স্পষ্ট হোক, মানে 2008 এপ্রিল থেকে ডিসেম্বর 2015, অর্থাৎ 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মানে এই 8 বছর তাহলে কাউকেই কোনো ডিএ দেওয়া হবে না, হ্যাঁ, আপাতত তাই। আপাতত দেওয়া হচ্ছে না। এবং এই কথাটা আমি একদম হলফ করে বলতে পারি যে এই সরকারটা যদি আবার ঘুরে আসে, এই ডিএটা আর ইহ জন্মে পাবেন না। একদম সাবজেক্ট টু দ্য অ্যাডজাস্টমেন্ট দ্যাট মে অ্যারাইজ অফ দ্য ফাইনাল ডিটারমিনেশন, একটা ভাঁজ মেনেছেন। একদম মানে এই একদম। নোটিফিকেশনের আমি দেখছিলাম 2 নম্বর প্যারায়, the arrear DA payment being is made is subject to adjustment that may arise of the final determination of the DA, অর্থাৎ সেখানেও একটা ভাঁজ রয়েছে। এবং the modalities for payment DA arrears of the period April 2008 to 15 will be notified in due course, অর্থাৎ 2008 থেকে 15 ব্যাপারটা পরে আমরা জানাবো। তার মানে এই 8 বছর আমি এখন টাকাটা আপাতত মারলাম, শুনছেন সরকারি কর্মচারীরা, এবং নিশ্চিতভাবে স্কুল টিচার, শিক্ষক, অশিক্ষক কর্মচারী সবারই মারছেন তাহলে 2008 থেকে 15, একদম। এবং পেনশনারদেরও মারছেন। 2008 থেকে 15 যে পেনশনের রিলিফ যাদের পাও না সেটাও তো মারছেন, মানে তো তাই দাঁড়ায়, আমি বুঝতে চাই। তাই দাঁড়ায়। হ্যাঁ, তবে এখানে আরেকটা কথা আছে, যে কথাটা আমরা দিয়েছিলাম
দেখুন, মামলাকারী যে সংগঠনগুলো ছিল তারা কিন্তু সরকারি কর্মচারীদের রিপ্রেজেন্ট করেছিল, এটা খুব স্বাভাবিক, এবং মামলাটা সরকারি কর্মচারীদের জন্যই ছিল। হুম একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ সকলকে রিপ্রেজেন্ট করেছে। আমি শুধু একটু জায়গা আপনাকে পড়ে শোনাবো, যেখানে আমাদের ইম্পিড অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেখানে। হুম আমরা সেখানে লিখেছিলাম তার আই নাম্বার পয়েন্টে, দ্যাট দ্য ইমপ্লিডিং অ্যাপ্লিক্যান্ট হ্যাজ এ টোটাল of 10 lakh members approximate, including serving and retired as government, semi-government, permanent, contractual employees, and have worked with various departments of the government of West Bengal. আমরা এটা কিন্তু লিখেছিলাম, অর্থাৎ আমরাই একমাত্র সবাইকে রিপ্রেজেন্ট করেছিলাম বলে আজকে এটা সকলেই পেলেন। না হলে কোনো কোনো মানে মূল মামলাকারী তারা কিন্তু বলেছিলেন যে সরকারি কর্মচারী ছাড়া কেউ পাবেন না। হুম হুম অনেকে তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন এই ধরনের ভাওতা দেওয়ার জন্য। আমরা বলছি যে কোনো ধন্যবাদ ওনার প্রাপ্য নয়। হুম যে মানুষ রায় বেরোনোর পরে বলতে পারে যে এটা হচ্ছে সাবজুডিস ম্যাটার, কর্মচারীদেরকে যাতে দিতে না হয় তাই জন্য সেই রায়টাকে সংশোধন করানোর জন্য এমএ অ্যাপ্লিকেশন করে, হুম এমনকি সুপ্রিম কোর্টের রায়ের ঊর্ধ্বে গিয়ে পরে সুপ্রিম কোর্টের নিয়োজিত কমিটির কাছে ভুল তথ্য পরিবেশন করে, আমাদেরকে আবার রায় বেরোনোর পরে মামলা জেতার পরে আবার পথে নামতে বাধ্য করে, কলকাতাকে অবরুদ্ধ করে রাখতে বাধ্য করে এবং ধর্মঘট ডাকতে বাধ্য করে, হুম। তার অন্তত কোনো ধন্যবাদ প্রাপ্য হওয়া উচিত নয়। না, যারা এ তো আরেক বলছে সে ধরনের ধন্যবাদ নতুন ধরনের প্রতারণা। অবশ্যই, এবং যারা 8 বছর ধন্যবাদটা ধরে দিচ্ছেন আপনি তার দিয়ে মানে পরে চোখে আঙুল সিদ্ধান্ত দিয়ে হবে কর্মচারী বলে সমাজের কাছে তাদের স্বরূপটা প্রকাশিত হচ্ছে যে এরা হচ্ছে আসলে সরকারের সেফটি ভালভ হয়েই মামলাটা লড়েছিল। আমার প্রশ্নটা এখানেই যে তাহলে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে বড়াই করে এই গল্পটা বললেন কেন? মানুষকে মিসলেড করার জন্য? মানে বৃহত্তর আমি বলছি 2008, 9, 10, 11, 12, 13, 14, 15 8 বছর কোন সরকারি কর্মচারী তাদের মানে হকের দিয়ে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেটা তাহলে মুখ্যমন্ত্রী বললেন কেন যে আমি মানছি? হ্যাঁ, সেটাই তো কথা। আমরা তো ওটাই বলছি যে মানে এই মানাটা যে কিরকম মানা সেটা আমরাও বুঝতে পারছি না। আমরা সুপ্রিম কোর্টের কাছে তো আগামী 15 এপ্রিল এমনিতেই শুনানি আছে। আপনারা তার সুপ্রিম আগে কোর্টে নিশ্চিতভাবে এটা উল্লেখ করছেন তো? অবশ্যই সেটা তো উল্লেখ হবেই, আর একদম নিশ্চিতভাবে উল্লেখ হবে। বৃহত্তর সরকারি কর্মচারী প্রত্যেককে এটা জানানো দরকার যে আরেকটা নতুন কায়দা করে স্টাইলে মানুষকে প্রতারিত করলো 8 বছর আপনি দিয়ে দেবেন না, সেটা তো প্রকাশ্যেই প্র্যাকটিক্যালি বলে দিলেন, ঘুরিয়ে বললেন যে ওটা উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স। হুম আর তারপরেও আবার 2000 মানে নির্দিষ্টভাবে 2016 থেকে 19 এই 3.5 বছরের তার মধ্যে আবার ভাগাভাগি করলেন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, তাদের পিএফ এ জমা দেওয়া হবে, সেই পিএফ এর ব্যাপারটা আপনারা দেখতেও পাবেন না আদৌ জমা দেওয়া হলো কিনা, হুম এবং তাতে সেই টাকাটা তোলার রাইট 2 বছর লক ইন করে দেওয়া হলো। অর্থাৎ প্রথমত আপনার টাকা জমা দেওয়া হলো কিনা জানতে পারছি না। জানতে আবার পারা যাবে না। আবার দ্বিতীয়ত হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সির জন্য সেটা স্পেসিফাই করে দেওয়া হলো শুধুমাত্র গ্রুপ ডি এবং কিছু পেনশনার, মানে সেখানে আপনি সেগ্রিগেট করলেন পেনশনারদের সামান্য কিছু টাকা দিতে হবে হুম এবং গ্রুপ ডির টাকাটাও কম্পারেটিভলি কম, অর্থাৎ কিছু টাকা আমি দিয়ে এবার বাকিদের সব লক কিয়া যায় করে দিলেন। মানে এই চাতুরিটা, মানে আমি বলছি পৃথিবীর সর্বোচ্চ বড় প্রতারক বলে আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প। সে ডোনাল্ড ট্রাম্পের থেকেও বড় প্রতারক এই মহিলা নবান্নের 14 তলায় যে ছকবাজিটা করলেন এই সার্কুলার দিয়ে। আমাদের ওটাই হয়, আমাদের বাড়ির কাছের মানুষকে আমরা চিনতে পারি না, দূরের লোককে দেখতে যাই, আমাদের কাছেই যে হ্যাঁ, আমরা প্রতারক ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় পিসি বসে হোয়াইট আছেন। হাউসে খুঁজি, এ তো নবান্নের 14 তলায় প্রতারক মহিলা বসে আছে। কি মারাত্মক! আমি সার্কুলারটা পড়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এত নির্লজ্জ শয়তানি নোংরামি কেউ করতে পারে? আমি বলছি পশ্চিমবঙ্গের কোন সরকারি কর্মচারী, কোন অবসরপ্রাপ্ত কর্মচারী, ডোন্ট ট্রাস্ট। আপনার কথাটা সর্বৈব ঠিক, ইনি যদি কোনো কারণে ক্ষমতায় ফিরে আসেন কাউকে আর দেবেন না বাকি টাকা বকেয়া, তখন আবার নতুন করে কৌশল করবেন, আবার আবার কোনো না কোনো কৌশল করে সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন এই তো আমি কিছু লোককে দিয়েছি স্যার, আমি দেখছি, আমি দিচ্ছি। কি সাংঘাতিক! এবং এর জন্য প্রায় কয়েকশো কোটি টাকা রাজ্য কোষাগার থেকে চলে গেল। ইস! মাস্টারবাবু, লড়াই জারি থাকুন, পাশে আছি। কোনো মানুষকে প্রতারণা করা এই যে মমতার কৌশল, মমতার বাহিনীর কৌশল, সমস্ত স্তরে সমস্ত সরকারি কর্মচারীদের আপনার মারফতে আবেদন করছি, আপনার সঙ্গে কথা বলতে বলতেই আবেদন করছি 1% যেন বিশ্বাস না করেন। এই যে কৌশলের নোটিফিকেশন, এই বাপে বাপ। 2009 বলছি
নয়ই মার্চ সুপ্রিম কোর্টে গিয়ে এক ধরনের কথা বলেছিল। আমরা দেখিয়েছি আজকে সকালে, যেখানে গতকাল সকালে দেখিয়েছি, যেখানে 13টা মানে কয়েকদিনের মধ্যে আবার অন্য ধরনের কথা বলার মধ্যে যে চালাকিটা করেছেন, সেই চালাকিটা এই নোটিফিকেশনের মধ্যে, নোটিফিকেশন নাম্বার 996997 এর মধ্যে ধরা পড়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ ভাস্করবাবু সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।